নোয়াখালী ৩ আসনে জেএসপি মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসপির মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার সমর্থনে, তারা মার্কার সমর্থনে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক সাবেক ডাকসু ভিপি আসম আব্দুর রব এর সমর্থনে নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া। কি কারণে গর্ব করি? আমাদের কোম্পানিগঞ্জে একজন চেয়ারম্যান ছিলেন, আবু সাইদ চেয়ারম্যান। 5 বার চেয়ারম্যানই করেছেন। 5 বছর পরে তিনি নিজে মাইকে লোক ডাকি বলছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের মিন্টু সম্পর্কে আমি এটাই আশা করি, এবং আমি মিন্টু সম্পর্কে যদি বলতে চাই, তিনি হলেন, যদি কবির ভাষায় বলে, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। উপস্থিত হাজিরা, আজকের আয়োজক এবং আপনারা যারা এই পড়ন্ত বিকেলে যারা ভাত খাওয়ার পরে দুপুরে একটু বিশ্রাম নেবেন, যারা কষ্ট করে এখানে এসেছেন বিশ্রাম না নিয়ে, আপনাদের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে এই কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আমি দু একটি কথা বলবো। আমাদের নেতারা বলেছেন, আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি এই দেশটা ব্রিটিশ পাকিস্তান থেকে মুক্ত করার জন্য, কিন্তু আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে সেই ট্রেনটা পুরানো রেল লাইনের উপরে উঠে দিচ্ছে। চলতে চলতে যখন রেল লাইন চলে না চলার কারণে 26-এ এসে এমন একটা আন্দোলন হলো, ওইটাকে আমি আন্দোলন ছিলাম, আমি 2টা সাউন্ড গানের গুলি করেছি, কিন্তু এই আন্দোলন সরকার এই জন্য পালা যেতে হয় না, কিন্তু রেল লাইনটা চলছে না, গাড়ি তো চলছে না। তাই এই সমাজটাকে নতুন করে গড়ার জন্য, একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য আজ থেকে পালা যেতে হয়েছে। কিন্তু পালানোর পরে এখনো সেই বিধিবিধান, যে আইন কানুন, যে সালিসি আদালতের মধ্যে চেয়ারম্যান সব বিচার করে, সেই একই আইনে কেন বিরোধিত। কিন্তু আমরা যারা যে শাসন করি, সেখানে বলা হয়েছে এই ইউনিয়ন পরিষদ, এই উপজেলা পরিষদের সমস্ত দায়ভার গ্রহণ করবেন তারা, এমপি সাহেবের কোনো খবরদারি থাকবে না। কিন্তু এখানে যখন টিআর আসে, যখন কাফিকা আসে, যখন কৃষকদের জন্য সার আছে, বীজ আসে, তখন ক্ষমতাসীন দলেরা, আমাদের চেয়ারম্যান সাহেবের উপরে কি হয়েছে 24-এর পরে আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন, কারণ ভাগ দিতে হবে, ভাগ। এখন আবার এই ভাগ শুরু হয়েছে। 71-এ যারা এই দেশে পরাজিত হয়েছে, তারা যারা আজকে আকাশে উঠেছে, একদল প্রকাশ্যে, আরেক দল অপ্রকাশ্যে, যাদেরকে আকাশে উঠেছে তাদেরকে এমনভাবে উঠেছে এখন নিজেদের গাড়ে চড়ে বসছে। এখন তারা তাদের বিরুদ্ধে বলে, ওই যে আমাদের সব সুন্দর কথা কইছে যে ওরা যেভাবে কথা বলছে একে অপরে, তো আমাদের বসতে হওয়ার দরকার, আমাদেরকে। কিন্তু চেয়ারম্যান সাহেব আবারও বলছে, আপনারা যারা এখানে ইসলামী শিক্ষায় আছেন, কোরআনে একটা শব্দ আছে, যে জাতি তার উন্নতি চায় না, আল্লাহ সেই জাতির উন্নতি করে না। আমরা এই জাতি যদি নিজেদের উন্নতি না চাই, উন্নতি হবে না। আপনারা যারা এখানে এসেছেন, অনেকেই মনে করে অমুককে ভোট দিলে তো আমাদের ভোটটা পৌঁছে যাবে, আপনার ভোট পৌঁছবে না। কিন্তু দ্বিগুণের লুটেরাদেরকে ভোট দেবে, ওদের ভোট পৌঁছবে। আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এছাড়া আমি যে প্রার্থী হয়েছে, আমার আপনাদের প্রতি আমার হক দাবি আছে। কেন দাবিটা হলো, আমার বাড়ি 1 নম্বর ইউনিয়ন, আপনাদের বাড়ি 2 নম্বর ইউনিয়ন। আমার বাড়ি আইয়ুবপুর, আপনাদের কারো বাড়ি রসুলপুর, কারো বাড়ি গোপালপুর, কারো বাড়ি ফাজিলপুর। এইভাবে তো আপনারা আমরা পাশাপাশি মানুষ, এক এলাকার মানুষ। এই অঞ্চল থেকে কেউ কোনোদিন প্রার্থী হয়নি। আপনারা একটা মাথায় নেবেন, এখানে কোনোদিন বঙ্গবন্ধু থেকে কেউ এমপি হন নাই। হয়তো মানে নুরুল সাহেব একটা অংশ নিয়ে সামান্য হয়েছে। 70-এর নির্বাচনে হানিফের বাড়ি সোনাইমুড়ি, 73-এ হানিফের বাড়ি সোনাইমুড়ি, 79-তে নজিরের বাড়ি সোনাইমুড়ি। আমাদের নেতা মোস্তাফিজুর রহমান 2 বার এমপি হয়েছেন, ওনার বাড়ি সোনাইমুড়ি। বুলু সাহেব এমপি 3 বার হয়েছেন, ওনার বাড়ি নাটেশ্বরের সোনাইমুড়ি। এখন বোরান সাহেব, ওনারা মনে করেন যে ওনারা তার দখল করে ফেলেছেন, সে বোরান সাহেবের বাড়িও নাটেশ্বর। আমি ওনারা জিজ্ঞাসা করলে আমার বাড়ি কোথায়, জেলা ডিসি অফিসে, যেদিন আমাদেরকে ডাকছে সব প্রার্থী, ওই বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায়?
বাবা আমার অরিজিনাল বাড়ি তো নাটেশ্বর, আমি এখানে হাজিপুর থাকি। তো এখন আমি এখানকার ভূমিপুত্র, আপনাদের প্রতি আমার দাবি আছে। এছাড়া পুরো ব্যবগঞ্জের বাহির থেকে আমি আপনাদের একেবারে নিকট প্রতিবেশী, একেবারে নিকট প্রতিবেশী। তাই আপনাদেরকে বলবো, সারা জীবন সংগ্রাম করেছি সমাজ বদলের জন্য, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য। আজকে গোপালপুরের রাস্তা, ব্যবগঞ্জের এমন কোনো রাস্তা নাই যে 2 কিলো রাস্তা দিয়ে ভালোভাবে হাঁটা যায়, মানে গাড়ি চালানো যায়। আপনাদের ইউনিয়নের অবস্থা তো আমি দেখি আরো খারাপ। ওই যে কি কত কাজ হইতেছিল, মিন্টু ভাই দেখলাম আমি ওই ফেসবুকের মাধ্যমে, ওই যে কথাবার্তা বলতেছে, পিছন দিয়ে এক বুড়া লোক, আমার মনে হয় 80 বছর হইব, বললো যে এই ধরনের ছায়ের মধ্যে পৃথিবীতে আমি এই নোয়াখালীতে আর কোনোদিন দেখিনি, দেখবো আমরা। তো এখন মিন্টু ভাই এই মুহূর্তে বাংলাদেশে যে টাকা ছড়াছড়ি 2 পার্টির বিশেষ করে, সেখানে মিন্টু ভাই বিক্রি হইতে পারতো, অনেক টাকার বিনিময়ে বিক্রি হইতে পারতো। সে মিন্টু ভাই বিক্রি হয় না, নুর রহমান সাহেব বিক্রি হইতে পারতো না। উনি 2 বার আমার ইউনিয়নের চেয়ারম্যান, 2 বার। তাহলে এইসব ত্যাগ করার পরে ওনারা কেন রাস্তায় আছেন? আজকে মিন্টু ভাই ডাকছে, আপনারা কেন এখানে আসছেন? তাহলে একটা আপনাদের সকলের আত্মবিশ্বাস আছে, পরিবার আছে, আপনাদের সকলকে নিয়ে 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, 7:30 থেকে ভোটটা শুরু হবে এবং 7টার মধ্যে শেষ হয়ে যাবে। ভোটটা দেবেন এবং ভোট কেন্দ্রে থাকবেন। আমাদের যারা ভোট দেবেন, আমি অনুরোধ করবো, আমাদের যারা এলাকা হবে সেখানে বিএনপি যদি জামাতের জাল ভোট ধরতে যায়, জামাত যদি বিএনপি জাল ভোট ধরতে যায়, সেখানে আমাদের কোনো লোকের অংশগ্রহণ করার দরকার নাই। আমরা এদের সাথে বাড়াবাড়ি করি, আমার একটা লোকের চলে তাকে ছুটাইতে এই মুহূর্তে করতে হবে, যার কারণে আমাদের কোনো লোক যাতে কোনো ধরনের বিপদে না পড়ে। আমরা কোনো দরগা জানিতে যাবো না। আপনারা নিরিবিলি আপনাদের আত্মীয় স্বজন ভাই বেরোনা যারা আছে কষ্ট করে এখানে আসছেন, আপনারা আমাদের তারা মার্কায় আসম আব্দুল রবের তারা মার্কা, আসমর আব্দুল জীবিত হচ্ছে, দেশের স্বাধীনতা পতাকা উড়েছে। 90 যেখানে ট্রেনিং দিচ্ছে 1971 সালে ভারতের উত্তর প্রদেশ, আমিও সেইখানে ট্রেনিং দিয়েছি। সেইখান থেকে আজ পর্যন্ত আমি ওনার সাথে আছি। আপনাদের নোয়াখালীর আরেক কৃতি সন্তান যিনি বাংলাদেশটা সৃষ্টি করেছেন, সিরাজুল আলম খান, আমি 76 সাল থেকে ওনার সাথে ওনার লাইফ সাপোর্ট দেওয়া, লাইফ সাপোর্ট খোলা এবং তাকে কবর মাটিতে সাহিত্য করা পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। আমি ওনাদেরকে দেখেছি। সিরাজুল আলম খান তো পৃথিবীর লোক কিছুই ছিল, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। আজকে আসম আব্দুর রব জীবিত আছেন, কিন্তু উনি আমার আপনার মতো, আমি যতটুকু পারি সবাই অতটুকু পারেন না। সেই কারণে আপনাদের কাছে আমার দাবি থাকলো, আগামী দিনের নির্বাচনে আপনারা আমাদেরকে ভোট দিবেন, তারা মার্কায় ভোট দিবেন। মনে করলেন আপনার ভোটটা আপনি একটা ভালো রাজনীতির পক্ষে ভোটটা দিচ্ছেন, একদিন সমাজ বদল হবে, এটা মনে রাখবেন। হাসিনা এইভাবে পালা যাবো কেউ কল্পনা করেছে? বাংলাদেশে আমি এই 5ই আগস্টের পরে কোম্পানিগঞ্জে বসে যেতে জনসভা করতে গেছি, সেখানে আমার সবাই বলে, ভাই আপনি আমাদের কামাল ভাইকে এমপি হিসাবে ঘোষণা করে দিয়ে যেতে হইব। আমি বললাম যে ভাই, যেই দেশে এক রাত্রে 1000 এমপি মোবাইল চালিয়ে পালাই যায়, সেই দেশে এমপি হওয়ার কি প্রয়োজন আছে? যদি এখানে সুষ্ঠু কোনো ভোট হয়, কামাল উদ্দিন পাটারি এই এলাকায় প্রার্থী হবে। কিন্তু এখন এক স্বৈরাচার চলে গেছে, আরেক স্বৈরাচার আমাদের দিকে চোখ রাখা, কোনো বেনিফিট নেই, কোনো পরিবর্তন নাই। যদি পরিবর্তন করতে হয়, ওই যে আমাগো দলের সহ-দপ্তর সম্পাদক, এরা বলে আমার সন্তান, আমি তো এই পরিচয় দিই না, দিনে এই কারণে সে তার যোগ্যতা কিন্তু রাজনীতি করে অন্য একটা দল করতো, পরবর্তীতে এই দলে আসছে। ওই দল করছে, আমি তাকে কোনোদিন বলি যে তুমি কেন পার্টি করো, কমিউনিস্ট পার্টি করছে। কিন্তু স্বেচ্ছায় সে বলছে যে সিরাজুল আলম কিন্তু বাদ দিয়ে এই বাংলাদেশে আগামী 100 বছরে কিছু হবে না। সেই কারণে 13 তারিখ থেকে আমরা আমাদের উচ্চকক্ষের কথা বলবো। আমাদের উচ্চকক্ষ আর এই বর্তমান যে উচ্চকক্ষ করতেছে, এটা নিম্নকক্ষের এক্সটেনশন। এটা বুঝবেন, যেই দল বেশি সিট পাবে তারা তাদের লোককে মনোনীত করবে। বিএনপির একজন ডাক্তার, বিএনপির একজন ইঞ্জিনিয়ার, বিএনপির একজন উকিলকে তারা উচ্চকক্ষে দেবে। জমাত তাহার করবে। আমরা যদি জিততে পারি, 5 লক্ষ মিনিমাম ভোট যদি বাংলাদেশে পাই, তাহলে আমাদের একজন সেখানে যাবে। সেই দিকে যদি আপনারা লক্ষ্য রেখে আমাদের তারা মার্কা ভোট দেন,
আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকবো। এখন সামনে আবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, আমি যদি বেঁচে থাকি আমি এই গোপালপুরে আসবো। আমি আমাদের মিন্টু ভাইকে আপনাদের তার দিকে খেয়াল রাখবেন, তার মতো সৎ নিষ্ঠাবান ছেলে আজকের সমাজে পাওয়া খুব মুশকিল। তো আপনারা সে জননন্দিত একজন চেয়ারম্যান, সে আপনাদের সাথে আছে, আপনারাও তার সাথে থাকবেন। 12 তারিখে গিয়ে আমাদের তার মার্কে ভোটটা দিবেন। কষ্ট করি সবাই মিন্টু ভাই ডাকে এখানে আসছেন, আসার জন্য আমি আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।